হোয়াট ইজ দিস? একজন অশিক্ষিত মহিলা। ওনার যে ধর্ণা, সেটা ওনার একটা চরিত্রের সবচেয়ে বড় দিক। উনি হচ্ছেন বিরোধী থাকতে পছন্দ করেন। এরা তো রাজনীতিক নয়, এরা রাজনীতি ব্যবসায়ী। গত 15 বছর ধরে মমতা ব্যানার্জির প্রশাসন, তার অঙ্গুলি হেলনে চলে ভারতীয় সংবিধান এবং রাজ্যেরও যে নিয়ম কানুন, কিছু তিনি মানেন না। পশ্চিমবঙ্গ একটা অগ্নুস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে এবং যে কোনো মুহূর্তে মমতা ব্যানার্জি কিন্তু দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে একটা চরম বিশৃঙ্খলা করে ফেলতে পারে। আঙুল কাটা, গলা কাটা, পা কাটা, কত বিরোধী কর্মীদের এরা খুন করেছে। সেই খুনগুলোর ইনভেস্টিগেশন করা হোক, একে প্রাইম অ্যাকিউজ ধরে। যার নিজের জন্ম সার্টিফিকেটে গোলমাল থাকে, সে অন্যদের জন্ম সার্টিফিকেটের কথা বলতে পারে। কোনো সাধারণ হিন্দু বাঙালিকে এই পরিবার বিশ্বাস করে না। তারা চরম বাঙালি বিদ্বেষী। বাঙালি কর্মচারীরাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী এবং তারাই পেনশনার। তাদের টাকা কেন মারা হচ্ছে, কেন দিয়ে দেওয়া হচ্ছে না? প্রত্যেকটা খুনের জন্য দায়ী হচ্ছে এই ভাইপো এবং তার পিসি। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মেট্রো চ্যানেলে তিনি ধর্ণা দিচ্ছেন। লাগাতার দুদিন তিনি সেখানে অবস্থান করছেন। এই বিষয়টা নিয়ে আগের যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আগেও তিনি ধর্ণা দিয়েছিলেন, এখনও তিনি ধর্ণা দিচ্ছেন, কোনো পার্থক্য লক্ষ্য করতে পারছেন? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গুণ আছে, তিনি অ্যাক্টিং সবই করেন, কিন্তু একটা সেট প্যাটার্নের বাইরে যান না। ওনার যে ধর্ণা, সেটা ওনার একটা চরিত্রের সবচেয়ে বড় দিক। উনি হচ্ছেন বিরোধী থাকতে পছন্দ করেন। যখন নিজের সরকারে থেকে সরকার পরিচালনার সর্বাধিনায়িকা হন, তখনও তিনি সরকারের এক্সচেকারের বিরোধিতা করে সেই এক্সচেকারকে যতটা লুণ্ঠন করা যায় তিনি পারিবারিক এবং নিজের ক্লোজ লোকেদের মধ্যে সেই লুণ্ঠনে সাহায্য করেছেন। এখন তার রিপারকাশনগুলো দেখা যাচ্ছে। উনি তাই বিদ্রোহ করছেন, বিপ্লব করছেন। উনি যে চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গে সেই জামাতি বামাতিদের দেখিয়ে দেওয়া পথে পশ্চিমবঙ্গের ভোটে যে বিদেশি নাগরিকদের ভোট নিয়ন্ত্রণ এবং ভোটের রেজাল্ট নিয়ন্ত্রণের ক্ষমতা যাতে বজায় থাকে, তার জন্য উনি এসআইআরের বিরোধিতা করছেন এবং ভারতবর্ষের একমাত্র রাজ্য হিসেবে তিনি অশালীন ভাষায়, তিনি এবং তার পারিবারিক উত্তরাধিকারী অশালীন ভাষায় নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার তাদের গালাগাল করেছেন, খিস্তি খেউর করছেন তার লোকেরা। তো এইগুলো তো ব্যাপার হচ্ছে কি, এক একজনের আমাদের যখন স্বার্থে আঘাত করে বা আমরা যখন বুঝতে পারি যে আমার রোজগার বন্ধ হয়ে যাচ্ছে, এরা তো রাজনীতিক নয়, এরা রাজনীতি ব্যবসায়ী। হ্যাঁ, এই করে করে বড়লোক হয়েছে, অনেক টাকা পয়সা করেছে, সেটা যাওয়ার মুখে সেই আতঙ্কে এরা এদের স্বরূপ ব্যক্ত করছে এবং সেটা কালচারের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। কালকে যে তোমার ধর্ণা মঞ্চে বসলো, সেখানে ধর্ণা মঞ্চে ছড়া কেটে এবং অশ্লীল কথাবার্তায় নির্বাচন কমিশনকে আক্রমণ করা, নির্বাচন কমিশনারকে আক্রমণ করা, নির্বাচন অফিসারদের আক্রমণ করা, এগুলো করেছে। তারা নিজেদের সংস্কৃতির পরিচয় দিয়েছে। অন্যদিকে তিনি এই যে ধর্ণা করছেন, এখানে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এই যে স্থানে তিনি ধর্ণা করছেন, সেই স্থানে ধর্ণা করা যাবে না এমন নির্দেশ তার সরকারই দিয়েছিল। হ্যাঁ, তাহলে এই বেআইনি কাজ তার সরকারের। আমি তোমাকে বলছি, গত 15 বছর ধরে মমতা ব্যানার্জির প্রশাসন, তার অঙ্গুলি হেলনে চলে ভারতীয় সংবিধান এবং রাজ্যেরও যে নিয়ম কানুন, কিছু তিনি মানেন না। পরিষ্কার বলা ছিল যে মেট্রো বাই চ্যানেলে কখনো কোনো আন্দোলন করা যাবে না, কোনো ধর্ণা দেওয়া যাবে না। কোনো রাজনৈতিক দল বা অন্য কাউকে সেটা করতে দেওয়া হয়নি। মমতা ব্যানার্জি একাধিকবার করেছেন। এর আগে তার প্রিয়পাত্র, তার যে বাঙালি প্রেমী ভাইপো এবং বাঙালি করা তার যে অর্ধশিক্ষিত চামচার দল, হ্যাঁ, তারা বলে যায় এরা বাঙালি, এরা তো সাংঘাতিক রকম বাঙালি প্রেমী। তার আমরা পার্লামেন্টে লোক পাঠানো দেখেই বুঝতে পেরেছি। এবং সাম্প্রতিককালে তিনি রাজীব কুমার আর ওই মেনকা গুরুস্বামী, এই দুজনের মধ্যে বাঙালিত্ব খুঁজে পেয়েছেন। আর নিষ্পাল সিংয়ের বউকে
বাঙালি হিসেবে তিনি পাঠিয়েছেন। তো এই সব বাঙালি প্রেম এবং তার নিজের অর্ডারকে ফ্লাউট করা, এর ঝুড়ি ঝুড়ি এক্সাম্পল আছে। তিনি ক্ষমতায় আসার আগে 2011 সালে আগে তিনি আন্দোলন করেছিলেন সেন্ট্রাল রেটে ডিএ দেওয়ার জন্য বামপন্থীদের। এখন তিনি বেআইনিভাবে রাজ্যের যে এত মানে সরকারি কর্মচারী এবং যে সিনিয়র সিটিজেন রিটায়ার্ড যে মানুষজন ফ্যামিলি পেনশন, তাদেরকে তিনি পেনশনের এই ডিএর টাকাটা আটকে রেখেছেন। কেন আটকে রেখেছেন? এই টাকাটা তিনি কোথায় নিয়ে যাচ্ছেন? তার ফ্যামিলির লোকেরা কত টাকা করেছে 2011 পরে, আমি আজ পর্যন্ত জানতে পারলাম না। তার ভাইপোর ব্যবসা, সেই তোমার কি বলে লিপস অ্যান্ড বাউন্স, তাদের আসল রোজগারটা কোথায়? মমতা ব্যানার্জি আউট অ্যান্ড আউট একটি অসৎ অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করেছেন, যার মক্ষী রানী হিসেবে তিনি বসে আছেন। এবং এর আগে এই রাজীব কুমারকে যখন সিবিআই জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল, জিজ্ঞাসাবাদটাকে আটকানোর জন্য উনি এই মেট্রো চ্যানেল, এই ওয়াই চ্যানেলে ধর্নায় বসেছিলেন। সেখানে মানে পুলিশ কমিশনার, তদানীন্তন পুলিশ কমিশনার ওর পাশে ধর্নায় বসে গেলেন। ভারতবর্ষের কোনো পুলিশ কমিশনারের এই ক্ষমতা আছে? করতে পারে? একে বাড়িয়ে বাড়িয়ে এখন এমন জায়গায় চলে গেছে যে পশ্চিমবঙ্গ একটা অগ্নুস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এবং যে কোনো মুহূর্তে মমতা ব্যানার্জি কিন্তু দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে একটা চরম বিশৃঙ্খলা করে ফেলতে পারে। কারণ তিনি ভারতীয়ও নন, ভারতীয় মানসিকতা তার নেই, হিন্দু মানসিকতা তার নেই, ভারতের সঙ্গে তিনি বিন্দুমাত্র পরোয়া করেন না। উনি খালি প্রধানমন্ত্রী হবেন, সেটা যদি বাংলাস্তানের প্রধানমন্ত্রী হয় সেই দিকেই এগিয়ে যাচ্ছেন। এবং ওনার দলবল সহ বেশ কয়েক বছর ধরে বাংলা ছাড়া ওরা কথা বলে না। এবং যে বাংলার কথা বলে সেখানে বাঙালি যে কৃষ্টি সভ্যতা, সেগুলোর বিন্দুমাত্র পরিচয় নেই, তাদের নামের মধ্যে বাঙালিত্ব নেই। এবং একাধিক তার এমপিরা বলেছেন যে আমি বাংলা জানি না, অথচ এরা হচ্ছে বাংলা প্রেমী। এবং ওনার যে চটি চাটা অর্ধশিক্ষিত যে সাংবাদিক কুল আছে, তারাও তাকে নিয়ে খুব লাফায়। এই সাংবাদিক কুল কি করেছিল জানো? কয়েকদিন আগে আমি তো বারবার বলেছি যে মমতা ব্যানার্জি নাকি পার্লামেন্টে এসআইআর এর বিরুদ্ধে সাংঘাতিক সওয়াল করেছে। হ্যাঁ, কে একটা মানে এত বড় একটা ওকালতনামায় মমতা ব্যানার্জি উকিল হিসেবে সই করেছে, আমাকে দেখাক, মেনে নেব। এবং তাকে একটা কালো কোট পরিয়ে কোর্টের বাইরে সওয়াল করানো হয়েছে। অথচ কোর্টের থেকে আমরা যে তোমার লাইভ কভারেজটা দেখেছি, সেখানে কিন্তু ওনার কালো কোট ছিল না। এবং যখন চিফ জাস্টিস তাকে চুপ করে যেতে বললেন, যে ভালো লয়ার আছে, তার অভিজ্ঞ লয়াররা তার হয়ে বলবেন, অ্যাজ এ কমন ম্যান, অ্যাজ এ মাই লর্ড, আই হ্যাভ টেকেন দেয়ার পারমিশন। হোয়াট ইজ দিস? একজন অশিক্ষিত মহিলা, যাকে এই সাংবাদিকগুলো, শোনো, সাংবাদিকের অধিকার আছে যে তারা খবর জিজ্ঞেস করবে। সাংবাদিকের সেই ইমিউনিটি নেই যে তারা মানুষকে উত্তেজিত করে মিথ্যা খবর তৈরি করে সমাজের মধ্যে বিশৃঙ্খলতা সৃষ্টি করবে। এগুলো কিন্তু ওই সমাজে ওই সাংবাদিকদের অপরাধ হিসেবে গণ্য হয়। আমাদের ভারতীয় যে ন্যায় সংহিতা, সেখানেও সেটা দণ্ডনীয় অপরাধ। সাংবাদিক মানে আমি খুন করে ফেলবো, প্যাসিভলি খুন করব, আমার কোনো দোষ হবে না, এটা কি করে হয়? হয় না। ধর্মনিরপেক্ষতার নামে এরকম প্রচুর খুন হয়েছে। স্যার, একদিকে যখন তিনি মুখ্যমন্ত্রী হিসাবে ওখানে ধর্ণা দিচ্ছেন, আবার অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন এমপি, নির্বাচিত এমপি, তিনি নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনারকে বলছেন তার আঙুল কেটে দিতাম যদি তিনি নির্বাচন কমিশনার না হতেন। তাহলেই বুঝতে পারো ক্ষমতার গর্বে অর্ধশিক্ষিত, কোনো রকমে স্কুল লিভিং সার্টিফিকেট পাওয়া একটি ছেলে, যে বংশ পরম্পরায় তার পরবর্তী মসনদে বসার জায়গায় গেছে, তার মানসিকতা কোথায়? আঙুল কাটা, গলা কাটা, পা কাটা, কত বিরোধী কর্মীদের এরা খুন করেছে। সেই খুনগুলোর ইনভেস্টিগেশন করা হোক, একে প্রাইম অ্যাকিউজ ধরে। কেন করা হবে না? এ তো ওপেনলি বলছে যে ভারতের, ভেবে দেখো, যে একজন তোমার মুখ্য নির্বাচন কমিশনার, তাকে বলছে আঙুল কেটে দেব। এরা চাইছে পশ্চিমবঙ্গে একটা গণ অভ্যুত্থান তৈরি করতে। বিদেশি ওই জেহাদি, রোহিঙ্গা এবং ঘুষপেটিয়া
এই মানুষদের দিয়ে। রাজনাথ সিং, অমিত শাহ, প্রধানমন্ত্রী এদেরও জন্ম সার্টিফিকেটের কথা আবারও তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার নিজের জন্ম সার্টিফিকেটে গোলমাল থাকে সে অন্যদের জন্ম সার্টিফিকেটের কথা বলতে পারে। আমি কিন্তু ব্যক্তিগত আক্রমণ করি না। আমি যেহেতু পশ্চিমবঙ্গে বহুদিন ধরে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছি আমার অন্য পরিচয়ের সঙ্গে, আমি কিন্তু অনেক কিছু জানি ব্যানার্জি পরিবার নিয়ে। সেগুলোর নোংরামো খুঁচিয়ে তোলার কোনো প্রয়োজন নেই। একটা ডিসেন্সি থাকা উচিত। এবং আমাদের যাদের কথা বললেন যে কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী, এরা মন্ত্রী প্রধানমন্ত্রী হতে গেলে এদেরকে কোনো জাল সার্টিফিকেট ওর পিসির মতো দিতে হয়নি। ওর পিসি যেটা দিয়েছিল 1984 সালে, যে সে নাকি পিএইচডি করেছে যে ইউনিভার্সিটি থেকে, নন এক্সিস্টেন্স। ওই যে ভাইপোর কথা বললে, সেই ভাইপো যে ইউনিভার্সিটি থেকে তার ম্যানেজমেন্টের ডিগ্রি, সেই ইউনিভার্সিটির ডিগ্রিটাও জাল, ইউনিভার্সিটিটাও জাল, এবং তারা জানিয়ে দিয়েছে আমরা ইউনিভার্সিটি নই, আমরা কোনো ডিগ্রি দিতে পারি না। তা এই রকম লোক তো অন্যের নামে বলবেই। যে জারজ সন্তান, সে সমাজের সমস্ত মানুষের দিকে আঙুল তুলবে যে জারজ 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 বলে। যে লোকটা চুরি করে ধরা পড়ে সে বলে সবাই চোর। আমরা এগুলো জানি, এগুলো হচ্ছে বাঙালির কালচার। ওটা বাঙালি, ও যার কথা বলছো ভাইপো সেটা বাঙালি, হ্যাঁ, কিন্তু তার কালচার হচ্ছে এই। মানে পশ্চিমবঙ্গের বাঙালিদের কালচার কোন জায়গায় নিয়ে গেছে এই ব্যানার্জি পরিবার, ভেবে দেখো। ওই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঙালির যে অস্মিতা, সেই অস্মিতার শান দিয়ে বলছেন যদি বিভিন্ন মনি ঋষিরা বেঁচে থাকতেন, সুভাষচন্দ্র বেঁচে থাকতেন, বিদ্যাসাগর বেঁচে থাকতেন, তাহলে এই যে বিজেপি তাদের বয়কটের ডাক দিতেন। তো আমরাও বিজেপিকে বয়কটের ডাক দিচ্ছি। দেখো একটা কথা বলি, ওই যে মনীষীদের কথা বললেন, বিবেকানন্দ, তারপরে কি রবীন্দ্রনাথ, নেতাজি, এদের প্রত্যেকের জন্মদিনের সময় তার দল যে কাট আউট বের করতো, এদের ছবি থাকতো ছোটোভাবে তলায়, ওই ভাইপোর ছবি থাকতো, তার পিসির ছবি থাকতো বড়োভাবে ওপরে। আর ভাইপো যে বাঙালি অস্মিতার কথা বলছে, অস্মিতা মানে জানে না, বাঙালি অস্মিতার যে কথা বলছে, সেই অস্মিতার ধারক বাহক কারা? এই রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, তোমার কি বলে কীর্তি আজাদ, সাকেত গোখেল, তারপরে ইউসুফ পাঠান, এরা হচ্ছে সব মানে ওদের বাঙালি অস্মিতার প্রতিভু। এদের নিয়ে নিষ্পাল সিংয়ের বউ, রাজদীপ সারদেশাইয়ের বউ, কোথার থেকে একটা ত্রিপুরা থেকে বা অসম ত্রিপুরা থেকে একজনকে ধরে নিয়ে এসে পার্লামেন্টে পাঠাচ্ছে। কোনো সাধারণ হিন্দু বাঙালিকে এই পরিবার বিশ্বাস করে না। তারা চরম বাঙালি বিদ্বেষী। কারণ বাঙালি কর্মচারীরাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী, এবং তারাই পেনশনার। তাদের টাকা কেন মারা হচ্ছে, কেন ডিএ দেওয়া হচ্ছে না, কেন কন্টেম্পট অফ কোর্টে তাদের শেষ পর্যন্ত যেতে হবে? যতগুলো পেনশনার এবং যে কর্মচারী বিনা চিকিৎসায় বা টাকার অভাবে মারা গেছেন, প্রত্যেকটার জন্য দায়ী, প্রত্যেকটা খুনের জন্য দায়ী হচ্ছে এই ভাইপো এবং তার পিসি। এরও বিচার হবে। আমি শেষ প্রশ্ন করতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এই ধর্ণা করছেন না কেন? করছে নিজের বাঁচার জন্য, নিজে যাতে টাকা লুটতে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সৎভাবে কাজ করে মাসে 100 টাকা রোজগার করার মুরদ নেই। এদের পেছনে কত টাকা খরচা হচ্ছে, যেই মুহূর্তে গদি থেকে সরে যাবে এরা তো আর পৃথিবীতে থাকা এদের পক্ষে শক্ত হবে। চুরির টাকা তো আর সবসময় ভোগ করা যায় না। সেটা তো সারদার ওই তোমার কি বলে, ওই যে কি একটা ছিল না, সারদার সে মালিক, তো মনে থাকে না ছাই নামগুলো, সেই তো তাদের মতো অবস্থা হবে। এতে কাট নো আইস। পশ্চিমবঙ্গের শুধু তাই নয়, এরা আরেকটা গোলমাল করছে, সেটা হচ্ছে যে দেখো পশ্চিমবঙ্গে যে মুসলমান সমাজ আছে না, এখানে এখন দুটো ভাগ পশ্চিমবঙ্গের মুসলমান সমাজে। একটা তো হচ্ছে জেহাদি এবং রোহিঙ্গা, যারা পুরোপুরি মমতার সঙ্গে আছে এবং মমতার শুধু নির্দেশের অপেক্ষায় তারা ঝাঁপিয়ে পড়বে পশ্চিমবঙ্গে ক্যাভাস এবং খুন খরাবি তৈরি করতে। আরেকটা দল আছে মুসলমানদের, যারা হচ্ছে ভারতীয় এবং যাদের কাছে কিন্তু আইনে স্বীকৃত ভোটার হওয়ার সব মানে ভারতীয় হিসেবে সব কাগজপত্র আছে। তারা কিন্তু তার একটা বড় সেকশন
মমতা ব্যানার্জির থেকে মুখ সরিয়ে নিয়েছে, কারণ তারা জানে যে তাদেরই রিসোর্সের ভাগ বসাচ্ছে এই বাইরের ঘুষপেটিয়াগুলো। আমরা ধর্মের নামে কত সইব, একটা লিমিট আছে। এই জায়গাটায় ওর এখান খুব অসুবিধে হয়ে গেছে, এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দল সেই সুবিধেগুলো নিতে চাইছে। মমতা ব্যানার্জি যেটা ভেবেছিল এখানে একটা অন্ধকার রাজ্যের সাম্রাজ্য তৈরি করে সেটাকে বজায় রেখে বছরের পর বছর এবং বংশের পর বংশ ধরে এই তুগলকি বংশের মতো শাসন চালানো, সেটা যে সম্ভব নয়, এই বুদ্ধিটা, এই লেখাপড়া, সেই মানসিকতা, সেটাই ব্যানার্জি পরিবারের কারণ নেই।